শুভেচ্ছা। মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর অনন্যা দাস ক্যামিলিয়া। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখেই আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দেবার চেষ্টা করব। মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা বিষয়ক পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ডক্টর প্রশান্ত কুমার চন্দ এবং অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডক্টর সৈকত দাশগুপ্ত। ধন্যবাদ আপনাদেরকে অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? ধন্যবাদ স্যার, প্রথমে আপনার কাছে একটু জানতে চাই, আজকে আমাদের যেই টপিকটা মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি, এটা আসলে কি? আসলে খুবই একটা যুগোপযোগী বিষয়টা আসলে বেছে নেওয়া হয়েছে। কার্ডিয়াক সার্জারি বলতে আমরা যেটা বুঝি, প্রথমে যখন বলা হয় যে ওপেন হার্ট সার্জারি, মনে হয় যে বুকের মাঝখানে একটা বড় কাটা থাকবে অথবা পায়ে একটা লম্বা কাটা থাকবে। কিন্তু পৃথিবীতে ল্যাপারোস্কোপিক সার্জারি, যেমন গল ব্লাডার 3টা ফুটা করে বা 4টা ফুটা করে অপারেশন হচ্ছে, জরায়ুর অপারেশন হচ্ছে, অ্যাপেন্ডিক্সের অপারেশন হচ্ছে, এইগুলিও কার্ডিয়াক সার্জন এবং রুগীদেরকে এই বিষয়ে আগ্রহী করে তুলছে এবং এটা প্রেশার অনুভব করছে কার্ডিয়াক সার্জারিও। যেহেতু প্রচলিতভাবে কার্ডিয়াক সার্জারি সেফটি এখন অনেক ভালো, প্রায় 99-98% সফলতা, যার জন্য এই মিনিমালি ইনভেসিভের প্রেশারটা রুগীদের কাছ থেকে এসছে আর টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্টও হয়েছে। তাহলে আমি যদি শুরু করি যে বুকের মাঝখানে না কেটে কি তাহলে ওপেন হার্ট সার্জারি সম্ভব? ইয়েস, সম্ভব। এবং এই যে পদ্ধতিটা, বুকের মাঝখানে কাটাটা যদি আমরা অ্যাভয়েড করতে পারি, অথবা আরেকটা খুব ইনভেসিভ টেকনিক হলো হার্ট লাং বাইপাস। হার্ট লাং যে মেশিনটা, এই মেশিনের মধ্যে হার্ট নিয়ে হার্ট বন্ধ করা যায়। অনেকেই বলে যে মেশিনের কাছে অনেকটা জীবন বাজি রাখা। হ্যাঁ, এটাও অ্যাভয়েড করা সম্ভব। তাহলে এই মিনিমালি ইনভেসিভ মানে হলো ম্যাক্সিমালি ইনভেসিভ থেকে আমি কন ইনভেসিভে যাচ্ছি। সার্জারি মানেই কোনো না কোনো ফর্মেটে ইনভেসিভ হবে। যেমন পায়ের লম্বা কাটা, আমি এটা না কেটে 1 ইঞ্চি বা 1 আঙ্গুল কেটে এন্ডোস্কোপ দিয়ে যদি ভেইন বা রকটা বের করে এই বাইপাস সার্জারিটা করি, তাহলে এটাও একটা মিনিমালি ইনভেসিভের এক্সাম্পল। আমি মনে হয় কিছুটা হলো টাচ করতে পারলাম যে বুকের মাঝখানের দাগটা দেখা যাবে। একটু স্যার এখন আরেকবার জানতে চাই যে কি কি হৃদরোগের চিকিৎসায় এটি করা হয়ে থাকে? বাস্তবতা হলো অ্যাকচুয়ালি যখন এক্সপার্টাইজ এবং সেফটি মার্জিন আমরা অ্যাচিভ করে ফেলেছি, বাংলাদেশ অনেক ক্ষেত্রে যে উন্নতিগুলি হয়েছে, চিকিৎসা বিজ্ঞানেও হয়েছে, কার্ডিয়াক সার্জারিতেও হয়েছে, এখন আমরা কিন্তু মোটামুটি অ্যাজ এ হোল সব ধরনের অপারেশন মিনিমালি ইনভেসিভের মাধ্যমে করতে পারি। শুরু করি বাইপাস সার্জারি, যেটা এই যে প্রচলিতভাবে বলা হয় হার্টের বাইপাস সার্জারি। হার্টের ব্লক থাকলে যে অপারেশনটা করার কথা বলি, এটা ওই একই কথা তথ্যচিত্রে খুব সুন্দর বলা হয়েছে যে বুকের মাঝখানে কেটে হার্ট লাং মেশিনের সাহায্যে হার্ট বন্ধ করে অপারেশনটা করা হতো। এখন আমরা বিটিং হার্টে করি। প্রথম বুকের মাঝখানে কাটা লাগে কিন্তু হার্ট লাং মেশিন লাগে না, তাহলে এটা একটা এক ধরনের মিনিমালি ইনভেসিভ হলো। এ থেকে আমরা সরে এসে হার্ট মানে চেস্টের বাঁ দিকে একটা 3 থেকে 4 সেন্টিমিটার ইনসিশন দিয়ে এন্ডোস্কোপের সাহায্য নিয়ে আমরা এই অপারেশনটা সম্পন্ন করতে পারি। এডিশনালি যেটা তথ্যচিত্র দেখানো হয়েছে যে পায়ের পুরো পাটা না কেটে আমরা পায়ের যে শিরা বা যে রগ বলা হয় সাধারণ ভাষায়, এই রগটা আমরা বের করে আনতে পারি এন্ডোস্কোপ দিয়ে। তাহলে হলো কি যে পুরো পা কাটার যে ধকল, ইনফেকশনের যে রিস্ক এবং বুকের পুরোটা কাটার জন্য যে রক্তপাতের সম্ভাবনা, স্পেশালি ডায়াবেটিক রোগীদের জন্য যে আনস্টেবল স্টারনাম বা ইনফেকশন হওয়ার সম্ভাবনা, এগুলো অনেক কমে যায়। এবং এর মাধ্যমে এবং ডান দিক দিয়ে আমরা জন্মগত হৃদরোগের যে ইয়েগুলি থাকে, ASD VSD মানে ছিদ্রি থাকতে পারে, তারপরে যেমন টিউমার থাকতে পারে, তারপরে ভালভ মানে হার্টের দরজা বলা যায়, হার্টে এরকম 4টা দরজা থাকে, এই দরজাগুলো আমরা ডান দিক থেকে ওই যে 3 থেকে 4 সেন্টিমিটার ইনসিশন দিয়ে এইগুলো মিনিমালি করা সম্ভব, যেটা কসমেসিস দেবে, স্পেশালি স্টারনামের মতো একটা বড় হাড্ডি না কাটার ঝুঁকি থেকে বাঁচাবে আমাদেরকে। আর অনেক সময় মেয়েদের ক্ষেত্রে আসলে দেখাই যায় না স্কার, যেহেতু মেমারি গ্ল্যান্ড মানে ব্রেস্টের খাজের মধ্যে ইনসিশনটা পড়ে। এই জন্য আমি মনে করি যে এই পদ্ধতি যত বহুল প্রচলিত হবে, হৃদরোগের চিকিৎসায়, শল্য চিকিৎসায় মানুষের ভয় তত কেটে যাবে আশা করা যায়। আচ্ছা, সৈকত স্যার, আপনি একটু জানতে চাই আপনার কাছে এই মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারিতে কি কি অ্যানেস্থেসিয়া ব্যবহার করা হয়? ধন্যবাদ আপনাকে। সাধারণত তো আমরা সব কার্ডিয়াক সার্জারিগুলোতে
জেনারেল অ্যানেস্থেশিয়া বা পুরা অজ্ঞান করা যেটাকে বলে সেটাই করি, কিন্তু এখানে স্পেশাল কিছু টেকনিক নিতে হয়, যেমন অনেক সময় দুটো লাং আলাদা করে বন্ধ করতে হয়। আমরা নর্মালি করি কি, একটা টিউব দিয়ে হয়তো দুটো লাংকে দিই, এখানে আলাদা আলাদা টিউব দেওয়া লাগতে পারে, অথবা একটা টিউব দিয়ে দুটা লাংই আলাদা আলাদা করে, যাতে আমি যে কোনো একটা লাং অপারেশনের সময় যেদিকে অপারেশন করব ওই দিকের লাংটা যেন বন্ধ করে রাখা যায়, মানে ফুসফুসটা বন্ধ করে রাখা যায়, এটার ব্যবস্থা থাকে আর কি মিনিমাল ইনভেসিভ। আচ্ছা, প্রশান্ত স্যার একটু জানতে চাই আপনার কাছে যে কনভেনশনাল যে কার্ডিয়াক সার্জারি আর হচ্ছে মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি, এই দুইটার মধ্যে যদি একটু পার্থক্য করতে চাই তাহলে কি বলতে পারি? খুব ডেফিনেটলি, খুবই আমাদের দেশে যেটা হয় খুবই প্রচলিত জিনিস আমরা ফেস করেছি রোগীর ক্ষেত্রে, বিয়ের পরে মেয়ে নিয়ে দুই শ্বশুরবাড়ির দুই গ্রুপই চলে আসলো যে ওনারা লুকিয়েছে তার হার্টের অপারেশন হয়েছে। এই হার্টের অপারেশন আমি বললাম যে আপনার দাগ খুঁজে বার করেন, দাগ তো খুঁজে পাওয়া যাচ্ছে না। মিনিমালির সুবিধাটা হলো এটা এক নম্বর, মানে বুকের মাঝখানে একটা বড় স্কার কেউ নিতে চায় না, এটা যদি বলি। আর বাইরেও যে কথাগুলি বললাম যে মিনিমাল ইনভেসিভ সার্জারিতে রক্তক্ষরণের সম্ভাবনাটা কম থাকে, খুব স্পিডি রিকভারি হয়। যেমন ধরেন আমরা স্কয়ার হসপিটালে যেটা করি যে হার্টের বাইপাসের জন্য 10 দিনের প্যাকেজ, কিন্তু এই প্যাকেজটা আপনার 5 থেকে 7 দিনের মধ্যে হলো মিনিমাল ইনভেসিভ, মানে 3 থেকে 5 দিন কম থাকা লাগছে হসপিটালে। আরেকটা আমরা যেটা বলি কস্ট ইফেক্টিভ কিন্তু শুধু কত টাকা দিয়ে অপারেশনটা করলাম, যেহেতু এটা একটা ব্যয়বহুল অপারেশন, এই টাকার প্রশ্নটাও অনেক মধ্যবিত্ত পরিবারের জন্য একটা প্রশ্ন। কিন্তু যদি সে দ্রুত কাজে ফিরে যায়, সে যদি উপার্জনক্ষম আবার হয়ে উঠতে পারে দ্রুত, তাহলে কিন্তু তার এটা অনেকখানি কস্ট ইফেক্টিভ হয়। আমরা দেখেছি 15 দিন থেকে, মানে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মাথায় মিনিমাল ইনভেসিভ করলে সে কাজে ফিরে যেতে পারবে। এটাও কিন্তু এক ধরনের আপনার মানে সুবিধার কথাই বলবো আমরা। আর ইনফেকশনের চান্স তো মিনিমাম, পায়ের পা ফুলা, পায়ের ইনফেকশন হচ্ছেই না প্রায়, যেহেতু আমরা অল কেসেস মিনি-মেক্সি যাই হোক পায়ের ভেনটা আমরা এন্ডোস্কোপিক ভেন হারভেস্ট করি। কেবল এটা আমাদেরকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দিচ্ছে। উন্নত তো দেশের পাশাপাশি এই জায়গাগুলিতে যদি আমরা না যেতে পারি, চিকিৎসা বিজ্ঞান কিন্তু ক্রমশ আমরা পিছিয়ে যাব, এবং রোগীদের যে অনেক সময় অসন্তুষ্টি বা বাইরে যাওয়ার যে টেন্ডেন্সি, এটা আমরা রোধ করতে পারবো না। এটাও কিন্তু কস্ট ইফেক্টিভ বা দেশের ফিনান্সিয়াল দিকে একটা কন্ট্রিবিউশন আমি বলবো আমাদের দিক থেকে। আচ্ছা, সৈকত স্যার আপনার কাছে একটু জানতে চাই, মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারির তো কিছু সুবিধা স্যারের কাছে শুনলাম, এটা কি কোনো অসুবিধা আছে? একটা সমস্যা হচ্ছে যে এটা ওয়ান সাইজ ফিটস অল সেরকম নয়, কারণ অনেক কিছু কিছু অপারেশন আছে, ধরেন আপনার এওটাতে কতটা ক্যালসিফাইড, মানে কতটা ক্যালসিয়াম জমেছে, ওর উপর নির্ভর করে ওটা করা যাবে কি না, নাও করতে পারতে পারেন আপনি। অনেক সময় দেখা গেল যে খুব বেশি ক্যালসিয়াম, আপনি মিনিমাল ইনভেসিভ করতে গেছেন, তখন আপনাকে আবার কনভার্ট করতে হতে পারে নর্মালে। সো এটা হচ্ছে যাওয়ার আগেই আপনি সার্জনকে বা আপনার ক্লিনিশিয়ানকে প্রেশারাইজ না করে ওনাকেই ডিসিশন নিতে দেওয়া উচিত যে এটা কেমন হবে আর কি। স্যার আপনার কাছে এখন একটু জানতে চাই, কোনো একটা পেশেন্টের যদি একবার মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি করা হয়, তো পরবর্তীতে তার অন্য কোনো হৃদরোগ যদি দেখা যায়, সেক্ষেত্রে কি পুনরায় আবার MICS পদ্ধতি অবলম্বন করা সম্ভব? অ্যাকচুয়ালি প্রথম উত্তর হলো সম্ভব, বাট পেশেন্ট টু পেশেন্ট অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে, যেটা ডক্টর সৈকত বলতেছিল যে অ্যাকচুয়ালি সব জায়গায় যে সব জিনিস একই রকম ফিট হবে তা নয়, কিন্তু আমাদের অভিজ্ঞতা রয়েছে। যেমন ধরেন আগে স্টারনাম কেটে একটা অপারেশন করা হলো, ভালভের টিস্যু ভালভ, 10 থেকে 15 বছর পরে তার পুনরায় সার্জারি দরকার হবে। এই ক্ষেত্রে কিন্তু আমরা আর পুনরায় ওই স্টারনাম কাটি না, আমরা কিন্তু মিনি করি। আবার এমনও হয়েছে যে আগে বাইপাস করা, বুকের মাঝখানে কেটে, তখনও বাংলাদেশে এই মিনিমাল ইনভেসিভ চালুই হয়নি, কিন্তু এখন আবার তার বাইপাস লাগবে, আমরা কিন্তু লেফট মিনি থোরাকোটমি বা মিনিমাল ইনভেসিভ পদ্ধতিতে বাইপাস করেছি। সো এটা সম্ভব, বাট ইন্ডিভিজুয়ালাইজড, কোন রোগীর ক্ষেত্রে কোনটা সম্ভব। যেমন কোনো কোনো ক্ষেত্রে আমি যদি ধরে নেই ভালভ লাগবে আবার বাইপাস সার্জারি লাগবে, এই ক্ষেত্রে আমরা বলি যে এটা একটু ডিফিকাল্ট ফর মিনিমাল ইনভেসিভ, কারণ বাইপাস সার্জারিটা আমরা করি বাঁ দিক থেকে আর ভালভ সার্জারি করি ডান দিক থেকে। সো এক্ষেত্রে এই যে দুটো মিক্সচার হয়, দুই দিকে ইনসিশন দিয়ে আলাদা আলাদা করতে হবে, আর না হলে বুকের মাঝখানে করতে হবে। সেই ক্ষেত্রে সেফটি এবং এর বিবেচনা করে আমরা অনেক সময় বুকের মাঝখানটাকে বেছে নিই। সো পুনরায় সার্জারি সম্ভব। আচ্ছা স্যার, একজন দর্শক একটু আমাদের সাথে কানেক্টেড হতে চাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম, আমি শ্যামল বলছি ধানমন্ডি থেকে। জি স্যারদের কাছে আমার জানতে চাওয়া হচ্ছে যে এই যে গ্যাস্ট্রিকের ব্যথা এবং হার্টের ব্যথা, আসলে পার্থক্যটা কিভাবে করব, যে এটা গ্যাস্ট্রিকের জন্য হচ্ছে নাকি আমার হার্টের কোনো প্রবলেমের জন্য হচ্ছে?
জি ধন্যবাদ। আসলে অসম্ভব সুন্দর একটা প্রশ্ন। অনেক সময় এটা কিন্তু ওভারল্যাপ করে যায়। যেমন ধরেন গলব্লাডার অপারেশন অথবা গ্যাস্ট্রিক আলসারের যে পেইন, এটা আমাদের ভাষায় বলে মিমিক করতে পারে, মানে হার্টের পেইনের সাথে এটা মিমিক করতে পারে। সেক্ষেত্রে প্রথম কাজ আমরা বলতে চাই যে আপনি মিস করে হলো ডক্টরের শরণাপন্ন অথবা হসপিটালের শরণাপন্ন হওয়াটা ভালো। একটা ছোট্ট ইসিজি এবং ছোট এনজাইম পরীক্ষাও আপনার এই বিপদটা কেটে যেতে পারে। কেমন এটা আমি একটু বুঝাই যদি, অর্থাৎ হলো গ্যাস্ট্রিক আলসারের ব্যথা, আমি ভুল করে হার্টের ব্যথা ভেবে রাত 1টার সময় হসপিটালে গেলাম, এটা হলো আমি একটা ভোগান্তির শিকার হয়েছি, কষ্ট করে আমাকে হসপিটালে যেতে হলো। কিন্তু ভুলটা যদি উল্টা হয়, হার্টের ব্যথা হয়েছে, আমি ভেবেছি এটা গ্যাস্ট্রিকের ব্যথা, আমরা দেখেছি এটা রাতের বেলা ইমার্জেন্সি করার সময় ম্যাক্সিমাম রোগী কিন্তু অ্যান্টাসিড খেয়ে মুখের মধ্যে যে পাউডারের যে কালারটা লাগানো থাকে এটা অবস্থায় হসপিটালে অ্যাটেন্ড করতে আসে, এবং রোগী বিশ্বাস করতে চায় না যে তার হার্ট অ্যাটাক হয়েছে, তার এটা গ্যাসের ব্যথা নয়। এই ক্ষেত্রে আমরা বলি ওই ভুলটা বরঞ্চ বেশি আপনার পেনাল্টি দিতে হবে, অর্থাৎ হার্টের ব্যথা হয়েছে, আমি ভাবছি গ্যাসের ব্যথা। তাহলে এই ক্ষেত্রে কিছু প্রচলিত ছোট্ট 1-2টা পরীক্ষাও আমরা ডিফারেন্সিয়েট করতে হেল্প করবে। যেমন একটা ইসিজি করতে পারি, রক্ত দিয়ে করতে পারি, পরবর্তীকালে রুটিন চেক আপের মাধ্যমে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। আরেকটা জিনিস, যাদের কিছুটা আপনার রিস্ক ফ্যাক্টরস রয়েছে, যেমন ধরেন একটু বয়স হয়েছে একজন ভদ্রলোকের, তার ডায়াবেটিস আছে, হাইপার টেনশন আছে, ফ্যামিলিতে হার্টের ব্লকের হিস্ট্রি আছে, তাকে কিন্তু আরেকটু বেশি সাবধান হতে হবে। কিন্তু ইয়াং বা স্মোকার, ডক্টর সৈকত বলতেছিল যেটা, যে স্মোকার, তাহলে আরও বেশি রিস্ক ফ্যাক্টর তার জন্য আছে, তাকে কিন্তু ওয়ান গোতে আমি বলবো হসপিটালে সাহায্য নেওয়া ভালো। এটাই। ধন্যবাদ কল দেওয়ার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। সৈকত স্যার, আপনার কাছে এখন একটু জানতে চাই, যদি যে স্যার বলছিলেন যে হার্টের ভালভ রিলেটেড সমস্যা, সেক্ষেত্রেও কি আসলে মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি সম্ভব? হ্যাঁ, বাংলাদেশে স্কয়ার হাসপাতালে আমরা যেসব অপারেশন করছি তার মধ্যে কম্বাইন্ড, ওই যে স্যার বললেন একদিকে ভালভ একদিকে আপনার বাইপাস ছাড়া সাধারণত সব ধরনের অপারেশনই আমরা মিনিমাল ইনভেসিভ করেছি। এটা নিয়ে আমাদের পাবলিকেশনও আছে। সব ধরনের অপারেশনই সম্ভব করা। আচ্ছা স্যার, আপনার কাছে একটু জানতে চাই, এই ধরনের মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি অপারেশনের পরে রোগীদের কি কি কমপ্লিকেশন আপনারা ফেস করেছেন? আচ্ছা, খুব ইম্পর্টেন্ট কথা। একটা হলো যে ধরেন প্রথম যে প্রশ্নটা রোগীদের ক্ষেত্রে, এটা কমপ্লিকেশন বলবো না আমি, অর্থাৎ পায়ে আমার তো ক্ষত দেখছি না, তাহলে কি পায়ে থেকে রগ নেওয়া হয়নি? আসলে তো এক আঙ্গুল কেটে আমরা এন্ডোস্কোপ দিয়ে নিয়েছি। দ্বিতীয় জিনিসটা যেটা হলো যে প্রচলিত অপারেশনের যে ব্যথা বেদনা, এটা কিন্তু মিনিমালিতে মিনিমাম হলো থাকে কিছুদিন, মানে এদিকে কাটলাম, কাটার পরে রিট্রাকশন, যেটা তথ্য যেটা দেখানো হয়েছে, রিট্রাক্টার দিয়ে একটু রিট্রাক্ট করা হয়, তাতে কিছুটা পেইন হয়, এই পেনটা থাকতে পারে। তৃতীয় জিনিস হলো সমস্ত অপারেশনের দুটো কমপ্লিকেশনের কথা আমরা বলি, অ্যাজ এ ডক্টর ইউ অলসো নো, যে সেটা হলো একটা হলো ব্লিডিং আর একটা হলো ইনফেকশন। এটার চান্স থাকে, কিন্তু যদি মেটিকুলাসলি সার্জিক্যাল স্টেরিলিটি মেনটেন করে মিনি করা যায়, মিনিমাল ইনভেসিভ সার্জারিতে ইনফেকশন এবং ব্লিডিংয়ের চান্স কনভেনশনাল সার্জারি চাইতে বহু গুণে কম। আচ্ছা সৈকত স্যার, এখনই আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি পরে হসপিটাল স্টে, এটার ব্যাপারে একটু জানতে চাই। পেশেন্ট কতদিন থাকতে পারে হসপিটালে? এটা তো স্যার প্রথমেই ক্লিয়ার করে দিয়েছেন। আসলে আমরা যেসব রুগীকে ফলো আপে পাই, আমরা প্রচুর রুগী দেখতে পাই যারা মিনিমাল ইনভেসিভ আসেন। মোস্ট অফ দ্য টাইম আমরা বুঝতে পারি না পেশেন্টকে, তার অ্যাটেন্ডেন্টের চাইতে দেখা গেল পেশেন্ট খুবই অ্যাক্টিভ মিনিমাল ইনভেসিভে, যেটা নর্মালি কনভেনশনাল সার্জারি করলে তার সাইকোলজিক্যাল একটা সমস্যা থাকে যে মাঝখান দিয়ে কাটা, সে বিছানা থেকে উঠতে পারবে কিনা। এখানে দেখা গেল পেশেন্টের বসতে উঠতে চলতে ইউজুয়ালি কোনো সমস্যা হয় না। পায়ের কাটা ছোট 1 ইঞ্চি হয়তো বা 1.5 ইঞ্চি, তাতে তার বসতে সিঁড়ি দিয়ে নামতে কোনো সমস্যা হয় না, যেটা নর্মাল ক্ষেত্রে পুরো পা কাটা থাকছে, তাতে সিঁড়ি ভাঙতে তার অনেক কষ্ট হয়। সো হসপিটাল স্টে অনেকখানি কমে যায়, 3 থেকে 5 দিনে চলে আসে, যেখানে আমাদের নর্মাল প্যাকেজ হয়তো 10 দিন। আচ্ছা, এটা তো তাহলে মানে যে কোনো রোগীর জন্যই অনেক সুখবর একটা বলা যেতে পারে, যে নর্মাল ডে টু ডে লাইফস্টাইলে তারা তাড়াতাড়ি মুভমেন্ট অনেক তাড়াতাড়ি কাজে যোগদান করতে পারে। জি স্যার, আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে অপারেশনের পরে এই ধরনের মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি যে একটা পেশেন্ট, তার কি কি সাবধানতা অবলম্বন করা উচিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাকচুয়ালি আমরা বলি রিহ্যাব এবং পরবর্তী জীবনের সেকেন্ডারি প্রিভেনশন খুব গুরুত্বপূর্ণ। স্পেশালি যাদের হার্টের ব্লক থাকে, অসুখটা হলো অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ, এটা কিন্তু আপনার বাইপাস সার্জারির মাধ্যমে চলে যাচ্ছে না,
বাইপাস করেছি, যেটা ব্লক হয়েছে তাকে একটা নতুন সড়ক বানিয়ে দিয়েছি। কিন্তু আপনার অরিজিনাল যে অসুখটা, সেই অসুখ কিন্তু রয়ে গেছে, যেমন ডায়াবেটিক, তারপরে ডিসলিপিডিমিয়া, এইগুলি রয়ে গেছে। কেবল তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এক হলো ওজন নিয়ন্ত্রণ, খাবার নিয়ন্ত্রণ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, তারপরে হলো আপনার ওই যে কায়িক পরিশ্রম। তো কায়িক পরিশ্রম কমে যাওয়ার কারণে আমরা বলি অন্তত পক্ষে 30 মিনিট করে সপ্তাহে 5 দিন হাঁটতে হবে তাকে, প্রেফারেবলি খালি পেটে। তাহলে যেটা হবে, এই সক্ষমতার জন্য আপনার নতুন করে অ্যাথেরোস্ক্লেরোসিস নতুন জায়গায় ব্লকেজ হবে না যেমন, আবার অন্যদিকে যে কথাটা আমরা বলতে চাই সেটা হলো যে ফিউচারে নতুন নতুন জায়গায় ব্লকের কারণে তার যে সমস্যাগুলি হওয়ার কথা ছিল, নতুন করে হার্ট অ্যাটাকের সম্ভাবনা ছিল, এগুলি কমে যায়। ভালভের ক্ষেত্রে কিন্তু যেমন মেকানিক্যাল ভালভ বলে একটা ভালভ আমরা ইউজ করি, যেটা ওয়ারফেরিন বলে ব্লাড মানে অ্যান্টিকোগুলেন্ট ইউজ করা লাগে বা রক্ত তরল করার ওষুধ খেতে হয়। এটা কিন্তু অনেকটা ইনসুলিনের মতো। ইনসুলিন নেওয়া মানে হলো ব্লাড সুগারটাকে কন্ট্রোল করা, মাঝে মাঝে এই সুগার দেখে নিতে হবে। একই রকমভাবে প্রথম ইন টাইম উইথ আইএনআর একটা পরীক্ষা রেগুলার করতে হয়। কেবল রুগীকে কিন্তু আসলে ফলো আপে থাকতে হয় ভালভের রুগীর ক্ষেত্রে। কোনো কোনো কনজেনিটাল হার্ট ডিজিজ যেমন এএসডি, পিডিএ, ভিএসডি, এইগুলির ক্ষেত্রে 1-2 বার ফলো আপের পরে আর সারা জীবন এই অসুখের জন্য আর কোনো হৃদরোগের ঝুঁকি অবশ্য থাকে না। তবু আমাদের বক্তব্যটা হলো এটা মানে ডাক্তার তার ব্যস্ততার মধ্যেই তোমার শিডিউল ঠিক করে দেবে পেশেন্টের জন্য, কখন উনি রেগুলার ফলো আপে আসবেন কি আসবেন না। তবে ওই যে স্পেশাল হৃদরোগের জন্য আমরা বলতে চাই যে সেকেন্ডারি প্রিভেনশন খুব গুরুত্বপূর্ণ, মানে পরবর্তী জীবনেও তার জীবনের একটা পরিবর্তন আনতে হবে। আচ্ছা, সৈকত স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি একটা পেশেন্টের সার্জারির পরে তার লাইফস্টাইল বা খাদ্য তালিকাটা কীরকম হওয়া উচিত? এটা আসলে অপারেশনটা যদিও ছোট একটা ইনসিশন দিয়ে আমরা করেছি, কিন্তু আসলে কনভেনশনাল পদ্ধতি, স্যার যেটা বললেন আর কি, কনভেনশনাল পদ্ধতিতে তার খাদ্য তালিকা বা চলন যেগুলো হবে একই রকমভাবে তার মিনিমাল ইনভেসিভেও সব কিছুই করতে হবে। অপারেশনটা কিন্তু সেম হয়েছে, কিন্তু আমরা খালি অ্যাপ্রোচটা করেছি ডিফারেন্ট। হ্যাঁ, তার সব কিছুই মানতে হবে, কিন্তু মিনিমাল ইনভেসিভ করার কারণে স্যার যেটা বললেন যে তার এক্সারসাইজ করা উচিত 30 মিনিট, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি তাদের আসলে কাজে ফিরে যেতে বা এক্সারসাইজে ফিরে যেতে অনেক সুবিধা হয়। কারণ এত ছোট কাটা থাকে যে তাদের হাঁটতে বা চলতে বা এক্সারসাইজ করতে খুব কষ্ট হয় না, বা বিছানা থেকে উঠছে এক্সারসাইজ করতে তার না সমস্যা নেই। কারণ স্টার্নোটমির যে বুকের মাঝখান দিয়ে কাটার যে ব্যথাটা থাকে, এটার জন্য সে এক্সারসাইজ করবে বা শ্বাসের ব্যায়াম করবে, এগুলো করতে চায় না। মিনিমাল ইনভেসিভ এটা ইজিয়ার হয়। আচ্ছা, প্রশান্ত স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো এই মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারির পরে অনেক সময় অনেক রোগী একটু মুড সুইং এর কমপ্লেন করতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন? এটা ডেফিনেটলি সুইং এর একটা সমস্যা হতেই পারে, কারণ কি প্রচলিতভাবে অপারেশন কেউ নিতে চায় না, এই মেসেজটা একটা ফ্যামিলি নিতে পারে না। তারপর অপারেশন হয়েছে, সে যখন ডিফারেন্সিয়েট করে যে তার কলিগের বা তার ক্লাসমেটের বা তার আত্মীয় স্বজনদের অনেকেরই এই ওপেন হার্ট সার্জারি লাগে না, তার লেগেছে, এটা হতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো যে মানে এই মানসিকভাবে এই প্রস্তুতির জন্য তার মোটিভেশনাল প্রয়োজন। এটা রিহেব প্রোগ্রাম এবং ওপিডিতে রেগুলার ফলো আপের সময় ডাক্তার সাহেব যদি 1-2 মিনিটও তার জন্য এই দিকটার দিকে একটু বিশেষ নজর দেয়, যে খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, যে তাকে এনকারেজ করা যে তোমার এই অসুখ হয়েছে, কিন্তু এটা তো একটা রেকটিফায়েবল কারেক্টেবল একটা ডিজিজ হয়েছে, তোমার অপারেশন হয়েছে, তুমি ভালো হয়ে গেছো, কাউন্সিলিংটা খুব প্রয়োজন, মোটিভেশনাল এবং কাউন্সিলিং। একজন দর্শক একটু আমাদের সাথে কানেক্টেড হতে চাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। হ্যালো, আমি রূপগঞ্জ থেকে মাসুদ বলছি। আমি জানতে চাচ্ছিলাম ডাক্তার সাহেবের কাছে যে কার্ডিয়াক সার্জারি কতদিন পরে এই অন্য কোনো সার্জারি করা যায়? জি, সৈকত স্যার একটু। ধন্যবাদ দর্শক। এখন কার্ডিয়াক সার্জারির কতদিন পরে অন্য কোনো সার্জারি করা যায় মানে হচ্ছে কী ধরনের সার্জারি সেটা জানাটা খুব জরুরি। আসলে এমন কোনো সার্জারি যদি করতে হয় যেটাতে আমাদের অ্যাসপিরিন বন্ধ করা লাগবে, যেগুলো মেজর সার্জারি বলে, সেটা সাধারণত 1 বছরের আগে করাটা উচিত হবে না। কারণ হচ্ছে তাতে আপনার যে নতুন করে আপনি বাইপাস করেছেন সেটা সমস্যা হতে পারে। কিন্তু আপনি যদি এএসডি অপারেশন করেন তাতে অ্যাসপিরিন আমরা দেই না, সুতরাং আপনার খুব বেশি সমস্যা হবে না। আপনার ভালভের অপারেশন করলে সেক্ষেত্রে ওয়ারফেরিন আপনার বন্ধ রেখে অন্য কোনো ওষুধ চালু রেখে এইটা করতে হবে, তাও 3 থেকে 6 মাস সময় লাগবে। সেক্ষেত্রে আপনার যিনি কার্ডিয়াক সার্জন আপনার অপারেশন করেছেন তার সাথে যোগাযোগ করে কথা বলে নেওয়াটাই ভালো। দর্শক একটু জানতে চাইবো যে কি ধরনের সার্জারির কথা আপনি বলতে চাচ্ছেন? যদি চোখের অপারেশন করতে চাই সেক্ষেত্রে
কি মানে আপনি চোখের অপারেশন করার কথা বলছেন উনি। চোখের অপারেশন করলো, কিন্তু দুটো জিনিস এখান থেকে ইম্পর্টেন্ট ডক্টর সৈকত যেটা বলছিলেন। একটা হলো আগের অপারেশনটা কি ছিল আপনার, এটা যদি বাইপাস অপারেশন হয় একরকম কথা, আর একটা হলো ইমার্জেন্সি কিনা আপনার চোখের অপারেশনটা, এটাও খুব গুরুত্বপূর্ণ। তা আমি যে মেসেজটা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার মাধ্যমে দিতে চাই সেটা হলো এটাও আপনার কম্বাইন্ড সিদ্ধান্ত হবে। রুগীর এটা যদি ইমার্জেন্সি লাগে অবশ্যই এটা আমাদের দায়িত্ব ইমার্জেন্সি অপারেশনটাকে সঠিকভাবে করার ব্যবস্থা করে দেওয়া। চোখের অপারেশন করা সম্ভব, কিন্তু সেই ক্ষেত্রে চোখের ডাক্তার, কার্ডিওলজি অথবা কার্ডিয়াক সার্জনের একটা সমন্বিত প্রয়াস লাগবে। এই যেটা ডক্টর সৈকত বললেন যে প্রথম বছর না করতে পারলে ভালো, কিন্তু না হলেও চোখের অপারেশন সম্ভব। যেমন ধরেন ক্যাটারাক্ট সার্জারি, যেটা ছানির অপারেশন বলে, এটা খুব সম্ভব, কিন্তু ছানির বাইরে যদি যেখানটায় ব্লিডিং হওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে একটু অসুবিধা আছে। যে অ্যাসপিরিন, যেটা অ্যান্টিপ্ল্যাটলেটের কথা ডক্টর সৈকত বললেন, তা আপনি আপনার নিজের চিকিৎসকের সাথে কথা বলুন, উনি সংশ্লিষ্ট কার্ডিয়াক সার্জন বা কার্ডিওলজিস্টের সাথে যোগাযোগ করে এটার ব্যবস্থা করা সম্ভব। ধন্যবাদ দর্শক, আপনাকে খুব ধন্যবাদ দর্শক আমাদেরকে প্রশ্ন করার জন্য এবং সঙ্গে থাকার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। প্রশান্ত স্যার, এখন আপনার কাছে একটু সংক্ষিপ্ত আকারে জানতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারির শুরুটা একটু জানতে চাই। আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন। অ্যাকচুয়ালি 1996 থেকে জাতীয় হৃদরোগ হাসপাতালে এই চেষ্টাটা শুরু হয়, যখন লং থোরাকোটমি করে সেন্ট্রাল ক্যানুলেশনের মাধ্যমে মিনিমাল ইনভেসিভ সার্জারি চালুর চেষ্টা হয়। বাট এটাই ছিল কন্টেম্পোরারি মানে পৃথিবীতে এটাই তখন প্রচলিত ছিল। ডক্টর অসিত বরণ অধিকারী এবং তার একটা টিম এই চেষ্টাটা করছিলেন। কিন্তু এখনকার যে কন্টেম্পোরারি টেকনিক, যেটা আমি যেখানটাই কাটবো ক্যানুলেশন, হার্ট লাং মেশিনের বাইপাস, এটা এদিক দিয়ে ইউজ করব না, এটা পেরিফেরাল ক্যানুলেশন পদ্ধতি বলে। এটা আমরা শুরু করি 2012-তে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে, মানে আমাদের এই টিমটাও ইনভলভ ছিলাম আমরা। তারপরে এখন 2012 অ্যান্ড অনওয়ার্ডস সব ধরনের অপারেশন, কিন্তু বাইপাস সার্জারি, ভালভ সার্জারি, এএসডি সার্জারি, এভরিথিং উই ক্যান ডু নাও থ্রু মিনিমাল ইনভেসিভ অ্যাপ্রোচ, যেটা মানে হাজারের উপরে আমাদের অপারেশন হয়ে গেছে এখন ইতিমধ্যে। আচ্ছা, সৈকত স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশে কোন কোন ইনস্টিটিউটে বা সেন্টারে এই মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারিটা চালু আছে? বাংলাদেশে স্যার তো বললেনই যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ওনারা করছিলেন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ওরাও স্বল্প পরিসরে চেষ্টা করছেন, ওনারা ভালোই করছেন। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল আমরা করছি, ইউনাইটেড হাসপাতাল মনে হয় চেষ্টা করছেন, অনেক সেন্টার চেষ্টা করছেন। আচ্ছা, একটু প্রশান্ত স্যার জানতে চাই যে এই ধরনের অপারেশনগুলো কি শুধুমাত্র টারশিয়ারি হসপিটাল বা ঢাকা কেন্দ্রিক, নাকি পেরিফেরি যদি আমরা চিন্তা করি, বাংলাদেশে তো 64টা জেলা, তো সেক্ষেত্রে একটু যদি বলেন। খুব ভালো একটা কথা বলেছেন। অ্যাকচুয়ালি এখন সরকার উদ্যোগ নিয়েছে, পুরনো মেডিকেল কলেজগুলিতে ক্যাথ ল্যাব চালু হয়েছে। মেডিকেল কলেজগুলির মধ্যে ঢাকা মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, বেসরকারি মেডিকেলের মধ্যে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জে কার্ডিয়াক সার্জারি চালু আছে। এর বাইরে ক্যাথ ল্যাব চালু থাকলেও কার্ডিয়াক সার্জারি কিন্তু নেই। যদিও বেসরকারি সরকারি সব উদ্যোগ মিলে 33টার মতো অ্যাট প্রেজেন্ট সেন্টার আছে, মোস্টলি ঢাকা কেন্দ্রিক। ঢাকার বাইরে চট্টগ্রামে 4টা সেন্টার, দিনাজপুরে একটা, সিরাজগঞ্জে একটা, খুলনাতে একটা সেন্টার আছে। এটা হলো ঢাকার বাইরের চিত্র বলছি আমি। তবে এই মিনিমাল ইনভেসিভ সেন্টার কিন্তু এটা আরও মানে বৃহত্তর পরিসরে যদি ভাবি, কার্ডিয়াক সেন্টারই সীমিত 33টা সেন্টার, আর মিনিমাল ইনভেসিভ সেন্টার যেটা ডক্টর সৈকত বলল, ক্ষুদ্র পরিসরে বা স্বল্প পরিসরে অনেকগুলো সেন্টার চেষ্টা করছে। বাট স্কয়ার সেন্টার এই মুহূর্তে খুব ভালো, মানে নাম্বারের দিক থেকে, ইয়ের দিক থেকে এবং লজিস্টিক এবং প্রযুক্তিগত দিক থেকে, ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের দিক থেকে একটু আগিয়ে আছে, এইটাই আর কি। আচ্ছা, সৈকত স্যার, আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি তো স্যার বললেন যে টারশিয়ারি প্লাস পেরিফেরি দুই জায়গাতেই একটু অ্যাভেলেবেল আছে। আরেকটু জানতে চাই আপনার কাছে বিশেষত করে যে এই যে বিভিন্ন কোমরবিডিটিসের কথা স্যার বললেন যে এই সার্জারির সাথে অ্যাসোসিয়েটেড, যেমন চেইন স্মোকার বা স্মোকিং তো একটা বড় রিস্ক ফ্যাক্টর বলা যায়। তো অনেক পেশেন্ট আছে যাদের মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি হয়েছে, বাট তারা স্মোক করে। তো সার্জারি পরবর্তী ক্ষেত্রে তাদের জন্য আপনার অ্যাডভাইসটা কি হবে? এখন এটা যদি বাইপাস সার্জারি হয়, তার জন্য চেইন স্মোকিং বা স্মোকিং ইন এনি ফরম্যাট অফ সার্জারি, আপনি মিনিমাল ইনভেসিভ করেন কি নর্মাল করেন, এটা তো অ্যালাউড না। তাকে
স্মোকিং বন্ধ করতেই হবে। এখন আপনি এএসডির অপারেশন হয়েছে বা ভালভের অপারেশন হয়েছে, তার সাধারণত নর্মালি এফেক্ট করবে না হয়তো স্মোকিং, কিন্তু বাইপাস সার্জারির ক্ষেত্রে এটা অবশ্যই তাকে এফেক্ট করবে। আচ্ছা, আর আরেকটা জিনিস আমি একটু কমপ্লিমেন্ট করতে চাচ্ছি, সে এএসডির অপারেশন হলো, এএসডি একটা জন্মগত হৃদরোগ, অপারেশনের মাধ্যমে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল, কিন্তু সে স্মোকিং কন্টিনিউ করলো, তার কিন্তু আবার পরবর্তীকালে হার্টের যে ব্লকেজের মতো হৃদরোগ সেটা হতে পারে, কিন্তু আবার মানে এএসডি হবে না কিন্তু তার যে ব্লকেজের অসুখ হবে না তা নয়। সো সর্বতোভাবে তামাক বর্জন করতেই হবে, এটাই হলো উপদেশ। কোনো ফরম্যাটেই আমরা এটা অ্যাজ এ ডক্টর, যেমন আমার চেম্বারে বলাই থাকে যে আপনি আসবেন না, দয়া করে ক্ষমা প্রার্থী, আপনি যদি ধূমপান বন্ধ না করতে পারেন আসবেন না, দরকার হলে আপনি সাইকিয়াট্রিস্টের হেল্প নেবেন ধূমপান বন্ধ করার জন্য, কিন্তু এটা বন্ধ করতেই হবে। আচ্ছা, কোনো ফর্মেটই নেওয়া যাবে না। আচ্ছা, সৈকত স্যার আপনার কাছে একটু জানতে চাই যে মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি আর যেটা আমরা কনভেনশনাল বা ওপেন হার্ট সার্জারি যেটা আগে ছিল আর কি, এখন তো এটা আমাদের অ্যাডভান্সড কন্ডিশনে আছে, তো কোনো কি বয়সের বা এজ লিমিটেশন আছে যে এদের ক্ষেত্রে মিনিমাল ইনভেসিভটাই করাটাই শ্রেয় বা এদের ক্ষেত্রে ওপেন হার্ট করাটা মাস্ট, এরকম বয়সের বা এজ কোনো লিমিটেশন আছে না, নাকি? আমরা ধরেন এক্সট্রিম অফ এইজে দেখেছি যে আমরা মিনিমাল ইনভেসিভ করেছি, আমরা 84 বছর বয়সের রুগীরও বাইপাস করেছি। আগে একটা কথা বলা হতো কি 60 ইয়ার্স হলে বাইপাস অপারেশন করার দরকার নেই, 60 ইয়ার্সের উপরে। আমরা 84 বছরের রুগীরও মিনিমাল ইনভেসিভ করেছি যার আগে একবার বাইপাস হয়েছে, স্যার যেটা বলছিলেন, কিন্তু দেখা গেল তার রিকভারি আসলে অনেক ভালো হয়। এক্সট্রিম অফ এইজে রিকভারি ইজ এক্সেলেন্ট, তো বরং বেশি বয়স হলে মিনিমাল ইনভেসিভ করলে ওর রিকভারিটা বেটার হয়। আচ্ছা, তাহলে এটাও তো স্যার একটা আমাদের জন্য সুসংবাদ হ্যাঁ, যে সুসংবাদ। বয়স যদি 60-এর উপরেও হয় সেক্ষেত্রে মিনিমাল ইনভেসিভ আমাদের অপশনটা খোলা রইল দর্শকদের জন্য এবং আমাদের রোগীদের জন্য। ইভেন কি আপনি অ্যাওর্টিক ভালভ যদি প্রতিস্থাপন করেন টাভি পদ্ধতি বা এই ওপেন পদ্ধতিতেও যদি মিনিমাল ইনভেসিভ আপার মিনি করে করেন, তো দেখা গেল আগে তো 60-65 ইয়ার্সে তখন অ্যাওর্টিক ভালভ কেউ চেঞ্জ করতে চাইতো না, এখন হচ্ছে 80-85ও আপনি অ্যাওর্টিক ভালভ চেঞ্জ করেন, পেশেন্ট 2-3 দিনের মধ্যে বাসায় ভালো হয়ে চলে যাচ্ছে। আচ্ছা, এখন একটু স্যার জানতে চাই যে আপকামিং কি চ্যালেঞ্জেস আপনারা ফেস করছেন বা আমরা ফেস করতে পারি অ্যাজ এ কার্ডিয়াক সার্জন এই ফিল্ডে? অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কার্ডিয়াক সার্জারি ইটসেলফ ইজ এ চ্যালেঞ্জিং ওয়ান, যেটা আমরা বলছিলাম যে 33টার মতো সেন্টার। এটা এমন নয় যে পরের দিন রাতারাতি কেউ কার্ডিয়াক সার্জারি মিনিমালি ইনভেসিভ শুরু করতে চাইবে বা পারবে। সো প্রথম হলো কনভেনশনাল, যেটা বারবার বলা হচ্ছিল সনাতনী পদ্ধতি। সনাতন পদ্ধতিতে একজন ডক্টর প্রথম হার্ট সার্জারি করে অভ্যস্ত হতে হবে। তাই একটা নির্দিষ্ট সংখ্যক অপারেশন সফলতার সাথে করার পরে, দ্যাট ইজ আমরা যেটাকে বলি লার্নিং কার্ভটা ক্রস করার পর, অর্থাৎ আধুনিক যে সংযোজনগুলি হচ্ছে এটা অ্যাডপ্ট করতে পারবে। এটা সব সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য, যে যখন বাইপাস নর্মালি আমি স্টারনাম কেটে করতে পারি, এইবার আই ক্যান মুভ টু মিনিমালি ইনভেসিভ সার্জারি। না হলে রুগীর ক্ষতি হবে, সেন্টারের ক্ষতি হবে, দেশেরও ক্ষতি হবে। কেন? এটা বদনাম হবে যে তাহলে কি, যে এরকম রোবট পৃথিবীতে যখন আমেরিকায় চালু হয়, রোবটের প্রথম দিকে কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়, তখন ওয়াল স্ট্রিট জার্নাল একটা এডিটোরিয়াল করেছিল যে রোবট কিলস হার্ট সার্জারি পেশেন্ট, এবং এই রোবোটিক সার্জারির প্রোগ্রামটা বন্ধ হয়ে যায়, যেটা 10 বছর লেগেছিল পুনরায় এই রোবট সার্জারিটাকে প্রোগ্রাম হিসেবে নিয়ে আসতে। সো আমি বলবো এটা একটা আপকামিং। আরেকটা জিনিস হলো কার্ডিয়াক সার্জারি একটা টিম ওয়ার্ক, শুধু সার্জন পারে হবে না, অ্যানেস্থেটিক্সদেরও তৈরি করতে হবে, পারফিউশনিস্ট যারা হার্ট লাং মেশিন চালায় তাদেরকে তৈরি করতে হবে, ওটি নার্সেসদের তৈরি করতে হবে, যারা ইবিএইচ করে আমরা বলি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, তাকে করতে হবে এই এন্ডোস্কোপিক ভেইন হারভেস্টিংয়ের জন্য। অ্যাজ এ হোল এটা টিম ওয়ার্ক। এবং সর্বোপরি হসপিটালেরও কিন্তু এটা আপনার পজেস করতে হবে, ধারণ করতে হবে জিনিসটা, যে আমরা মিনিমাল ইনভেসিভটা আমার হসপিটালে আমার সার্জনদের মাধ্যমে চালু রাখতে চাই। তো ইনিশিয়ালি যেমন আমরা অনেক ওয়ার্কশপ করে এই পর্যন্ত এসেছি, আমরা নিজেরাও কিন্তু ছোটোখাটোভাবে আয়োজন করছি স্কয়ার হসপিটাল থেকে, এটা একটু ট্রেনিং করানো যায় কিনা, হ্যান্ডস অন ট্রেনিংয়ের ব্যবস্থা করা যায় কিনা, এটা আমরা এই জুলাই মাসের 2-3-4 একটা প্রোগ্রাম আছে আমাদের, যেমন সীমিত আকারে আমরা এটা করার চেষ্টা করছি। সো আমি বলবো যে জাম্প করার দরকার নেই, প্রচলিতভাবে প্রচলিত অপারেশনে অভ্যস্ত হোক, তারপর টোটাল টিমটা অভ্যস্ত হয়ে যাবে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, অ্যানেস্থেসিয়ার কাজ হলো অজ্ঞান করা সে, কিন্তু মিনিমালি ইনভেসিভ সার্জারিতে ওই সার্জন, যেটা ডক্টর সৈকত বলছিল, সিঙ্গেল লাং ভেন্টিলেশন লাগবে, টি অর্থাৎ ট্রান্স ইসোফেজাল ইকোটা আমরা করি ট্রান্সথোরাসিক, কিন্তু এই ক্ষেত্রে এই অপারেশনের ক্ষেত্রে গলার মধ্য দিয়ে ইসোফেগাসের মধ্যে বা খাদ্যনালীতে এই
একোর প্রোবটা থাকবে, অর্থাৎ হার্টের জাস্ট পেছনে থাকবে। হার্টের পেছন থেকে এই ছবিটা ইন্টারপ্রিট করতে পারতে হবে, কারণ এই ছোট ইনসিশন দিয়ে আপনি কিন্তু সার্জন কিন্তু দেখতে পাচ্ছে না। তার থার্ড আইটা হবে অ্যানেস্থেটিক্স। তাহলে দেখেন সার্জন যা দেখছে না তা অ্যানেস্থেটিক্স হেল্প করছে, অ্যানেস্থেটিক্স যেটা হেল্প করছে না এটা হার্ট লাং মেশিন অপারেটর করছে, পায়ের অপারেশনটা আবার একজন পিএ করছে, আবার নার্স ইনস্ট্রুমেন্ট, আমি চোখ সরিয়ে কিন্তু নার্সের কাছে ইনস্ট্রুমেন্ট চাইতে পারবো না, তাহলে সে এটা অটোমেটিক দিচ্ছে। এটা একটা টিম ওয়ার্ক, এটা গড়ে তুলতে হবে সর্বোপরি। এটা হলেই আমি মনে করি যে মিনিমালি ইনভেসিভ সার্জারিটা আমাদের দেশের কার্ডিয়াক সার্জারি যেমন অনেক সফলভাবে চলছে প্রোগ্রামগুলো আমাদের, তার সাথে আমরা এটাও অ্যাডপ্ট করতে পারবো হোপফুলি। আচ্ছা, সৈকত স্যার আপনার কাছে একটু জানতে চাই যে মানে দর্শকের একটা খুব কমন ভ্রান্ত ধারণা আছে যে কার্ডিওলজিস্ট আর কার্ডিয়াক সার্জন এই দুইটা এক করে ফেলছে অথবা মিশিয়ে ফেলছে অথবা আলাদা কিনা, তো এই ব্যাপারে যদি একটু আমাদেরকে সংক্ষিপ্ত আকারে বলেন। ইউজুয়ালি কার্ডিওলজিস্টরা প্রাইমারি আসলে হয়তো অনেক সময় পেশেন্টগুলো দেখছেন, ওনারা রিং বসানোর ক্ষেত্রে করছেন। বাইরের দেশে হয়তো সবাই একই রকম করেন, কিন্তু বাংলাদেশে যারা রিং বসাচ্ছেন বা ক্যাথেটার বেস যারা কাজ করছেন, যে ফুটা করে ওয়্যার দিয়ে যারা কাজ করছেন, তারাই সাধারণত কার্ডিওলজিস্টরা সাধারণত তাই করেন। ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট হতে পারেন বা উনি নন ইন্টারভেনশন মানে ক্লিনিক্যাল কার্ডিওলজিস্ট হতে পারেন, যারা ইকো করছেন, ইসিজি দেখছেন, এনজিওগ্রাম মানে ওই ক্যাথেটার দিয়ে যেটা করছেন আর কি। আর সার্জনরা হচ্ছে আপনি যে আমরা যেটা বললাম যে কনভেনশনাল যে বুক কেটে বা থোরাকোটমি করে যে অপারেশনগুলো করছি, তারা হচ্ছে সার্জন। অনেকেই মনে করে যে রিং বসাইছে, রিংয়ের অপারেশন করেছেন। উনি হয়তো ভাবছেন যে সার্জন এবং কার্ডিওলজিস্ট সেম, উনি রিংয়ের অপারেশন কার্ডিওলজিস্ট করেছেন। আসলে তো কার্ডিওলজিস্ট রিং বসাবেন বা এর পরবর্তী অপারেশনগুলো হয়তো সার্জনরা করেন। আচ্ছা, খুব ভালো একটা কথা বলেছেন স্যার। একটু কমপ্লিমেন্ট করার জন্য আমি যেমন ধরেন একজন গাইনোকোলজিস্ট বলতে আমরা কি বুঝি, উনি ফিজিশিয়ান, ওই রোগ ধরবেন, চিকিৎসা করবেন, আবার যদি শল্য চিকিৎসা লাগে উনিই করবেন। অর্থোপেডিক সার্জন রোগ ধরবেন, ইয়ে করবেন, চিকিৎসা দেবেন, আবার অপারেশন লাগলে সেটাও করবেন। কিন্তু কার্ডিওলজি কিন্তু কার্ডিয়াক সার্জারি কিন্তু এরকম নয়, যেরকম নিউরোলজি নিউরোসার্জারি এরকম নয়, নেফ্রোলজি ইউরোলজি এরকম নয়। মানে একটা সাবজেক্ট কিন্তু দুইটা আলাদা ডানা। রোগ ধরা, নির্ণয় করা এবং ম্যানেজমেন্টের প্ল্যান করা, এটা ইনিশিয়ালি কার্ডিওলজিস্ট করবে। মানে এর মানে হলো হার্টের ফিজিশিয়ান যেটা বলতে বোঝায়, এটা হলো কার্ডিওলজিস্ট। আর তার যদি অপারেশন লাগে সেই অংশটা করবে কার্ডিয়াক সার্জন। কিন্তু কার্ডিয়াক সার্জন সাধারণত এনজিওগ্রাম বা ক্যাথ ল্যাব বা ক্যাথেটার বেসড কিছু করেন না, কিন্তু হার্ট টিমের একটা প্রয়োজন রয়ে গেছে। মানে কার অপারেশন লাগবে লাগবে না, এটা সমন্বিত সিদ্ধান্ত হবে। যদিও আমাদের দেশে এখনও স্পষ্টত হার্ট টিমের কনসেপ্টটা নেই, অর্থাৎ 2 গ্রুপ মিলে বা 3 গ্রুপ মিলেই সিদ্ধান্ত নেবে যে ওনার অপারেশন করা যাবে, এই পদ্ধতিতে হওয়া উচিত এবং করো, অথবা ওনার অপারেশন লাগবে না, শুধু ওষুধ খেয়েই চলবে। এটা হার্ট টিম উইল ডিসাইড, হুইচ উইল বি কম্প্রাইজিং অফ হার্ট সার্জন, কার্ডিওলজিস্ট, ইন্টারভেনশনাল, ক্লিনিক্যাল কার্ডিওলজিস্ট। আচ্ছা স্যার, খুব গুরুত্বপূর্ণ একটা ভ্রান্ত ধারণা আপনি একটু ক্লিয়ার করলেন। সৈকত স্যার, আপনার কাছে এখন একটু জানতে চাই, আপনারা তো স্কয়ার হসপিটালে এই মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি অন রেগুলার বেসিসই করছেন, পেশেন্ট পাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাদের সফলতার হারটা কীরকম? নর্মাল কনভেনশনাল কার্ডিয়াক সার্জারিতে আমাদের যেরকম সফলতা 90 বললেন, যেটা 98-99%, অলমোস্ট মিনিমাল ইনভেসিভও সফলতা আমাদের সেম, খুব বেশি এটাতে ডিফারেন্স নেই আর কি। আচ্ছা, প্রশান্ত স্যার, একটু জানতে চাই যে একজন এফিশিয়েন্ট কার্ডিয়াক সার্জন, তার ক্ষেত্রে লার্নিং প্রসেসটা কীরকম হবে? আসলে খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন। কার্ডিয়াক সার্জারিটা লার্নিং কার্ভটা, অ্যাজ এ ডক্টর আপনিও জানেন, এটা উচ্চাঙ্গ সঙ্গীত আর নর্মাল গান যদি আমি করতে চাই, নর্মাল গান কিন্তু 2-3টা গান তুলেই পরের দিন স্টেজ পারফর্ম করা যায়, কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীত করতে হলে একটু লং। কার্ডিয়াক সার্জারিটার একটাই নেগেটিভ দিক, এটা লং লার্নিং কার্ভ লাগে, অর্থাৎ পাস করার পরে অনেক দিন অ্যাপ্রেন্টিসশিপ করতে হয় টু বি এ নর্মাল মানে কনভেনশনাল সার্জন। কনভেনশনাল সার্জারি যখন একটা ক্রস সফলতার সাথে সে 50টা 100টা কেস করে ফেললো, দেন হি ক্যান মুভ ফর মিনিমাল ইনভেসিভ সার্জারি। সো এটা একটু লাগে। আমাদের দেশে প্রচলিতভাবে সারা পৃথিবীতে ধরে নেওয়া হয় অ্যারাউন্ড 40 বছরের আগে একদম মানে কমপ্লিট কার্ডিয়াক সার্জারি ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি হওয়াটা কঠিন হয়। যদিও এটা কমানো সম্ভব, যেমন ধরেন হাই ভলিউম সেন্টার, অনেক বেশি অংশগ্রহণ করা সম্ভব একজন শিক্ষানবিশ সার্জনের পক্ষে, বেশি
বেশি অপারেশন অংশ নিচ্ছে, তাহলে হয়তো আর্লি করা সম্ভব। আচ্ছা স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, সৈকত স্যার আপনাকে দিয়ে শুরু করব। দর্শকদের উদ্দেশ্যে আমার হচ্ছে, অনেক পেশেন্ট আসেন আমাদের কাছে যে স্যার এটা কি মিনিমালি ইনভেসিভ করা যায় কিনা। তা আমার উপদেশ থাকে হচ্ছে যে আপনি মিনিমালি ইনভেসিভের জন্য সার্জনের কাছে চান, সেটা ঠিক আছে, কিন্তু ডোন্ট প্রেশারাইজ হিম। সার্জনকে চুজ করতে দেন, উনি মিনিমালি ইনভেসিভ করবেন না নর্মাল করবেন, কোনটা আপনার জন্য ভালো হবেন উনিই ডিসিশন নেবেন। আচ্ছা, ধন্যবাদ। প্রশান্ত স্যার, আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের অনুষ্ঠান শোনার জন্য। ধন্যবাদ মাছরাঙা টেলিভিশন। অ্যাকচুয়ালি হৃদরোগ একটা ঘাতক ব্যাধি, ভয় পাওয়ার কিছু নেই, প্রতিরোধ বেশি গুরুত্বপূর্ণ, রোগটা যেন না হয়, তাহলে স্বাস্থ্য সচেতনতা প্রয়োজন। খাবারের ক্ষেত্রে তেল চর্বি জাতীয় খাবার, লবণ, এইগুলি কম খেতে হবে। কায়িক পরিশ্রম করা যদি সম্ভব না হয়, ওই যেটা বললাম 30 মিনিট করে সপ্তাহে 5 দিন হাঁটবেন। ওজন বাড়তে দেবেন না। যদি আপনার হাইপারটেনশন থাকে এটা কন্ট্রোল করবেন, ডায়াবেটিস থাকলে কন্ট্রোল করবেন, ওজন বেশি থাকলে ওজনটা নিয়ন্ত্রণ করবেন। আশা করি এর মধ্য দিয়ে আপনার হৃদরোগ হবে না। আর যদি হয়েও যায়, আমরা বলবো এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশ অন্য অনেক সেক্টরের মতো চিকিৎসা বিজ্ঞানে আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি। আমরা আশা করি এই কিছু কিছু ক্ষেত্রে ওষুধের মাধ্যমে আপনার পাশে আমরা দাঁড়াতে পারবো, কোনো ক্ষেত্রে স্ট্যান্টিং বা রিং পরানোর মাধ্যমে আমরা পাশে দাঁড়াতে পারবো, কোনো ক্ষেত্রে ম্যাক্সিমালি ইনভেসিভ অর মিনিমালি ইনভেসিভ সার্জারি, যেটা পার ওয়ার্ল্ড ওয়াইড, এটা করে আপনাদের সাহায্য করতে পারবো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ মাছরাঙার সকল দর্শকদের। অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার। আমরা চেষ্টা করেছি মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দিতে। তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপর আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।